শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত ঢাকা এবং দিল্লির মধ্যে নানা রকম জটিলতা তৈরি করেছে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটা মুখোমুখি জায়গায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে জামাত, এনসিপি অর্থাৎ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে, এই সময়টিতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে গত ২ বছরের অনমনীয় ভূমিকা, সেই অনমনীয় ভূমিকাটা কেমন যেন ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। সরকার বিরোধী যে সকল শক্তি রয়েছে, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেকটা স্যাটায়ার করে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছেন, আপনি আসুন, আপনাকে যেখানে পাবো সেখানেই আপনার যে মৃত্যুদণ্ড রয়েছে সেটি কার্যকর করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু সাংগঠনিকভাবে তারা চাচ্ছে, এখানে কৌশল করছে। কৌশলটা হলো যে আওয়ামী লীগকে এবার বিএনপি সরাসরি মোকাবেলা করুক। এ কারণে গত ২ বছরে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, বলতে গেলে তার শতভাগ মামলা মোকদ্দমা করেছে বিএনপির লোকজন। এবং তারা এই কাজগুলো করে যথেষ্ট চাঁদাবাজি করেছে, অর্থবৃত্তের মালিক হয়েছে এবং আওয়ামী লীগের পরিবারকে জিম্মি করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ফায়দা লুট করেছে। আর অন্যদিকে ৩২ নম্বর ভাঙা, তারপর বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকদের উপর মব করা, এরকম কিছু ঘটনাকে, যেগুলোকে সাধারণত জামাত এবং এনসিপি বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করে এমনভাবে প্রচার করা হয়েছে যে গত ২ বছরে আওয়ামী লীগের উপর যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আসলে জামাত করেছে, এনসিপি করেছে। এদিকে তৃণমূলের খবর, ঢাকার যারা আছেন লোকজন, তাদের কথা আলাদা, কিন্তু তৃণমূলের খবর হলো অবস্থা দৃষ্টে যারা পলিটিক্যাল লোকজন রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা সবাই আওয়ামী লীগের যারা নিরীহ ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটা সমঝোতা সম্পর্ক তারা তৈরি করেছিলেন বিগত নির্বাচনকে সামনে রেখে। আর এখন বলতে গেলে আওয়ামী লীগের লোকজন তারা তাদের মতো করে বুক ফুলিয়ে চলছেন বিভিন্ন জায়গাতে। অন্যদিকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ, যে বন্ধুত্ব, এটা অনেকটা গুপ্ত। মানে তাদের মধ্যে আসলে সমঝোতা নাকি শত্রুতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বৈরিতা, এটি বোঝা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে সেটি হলো বিএনপি, জামাত, এনসিপির যে সম্পর্কটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো, তারপর আলী রিয়াজ কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলো তাদের মতো করে, অর্থাৎ এনসিপি এবং জামাতের মতো করে, ডক্টর ইউনূসের মতো করে সেগুলো বাস্তবায়ন করা, এই কাজগুলো বিএনপি আসলে করতে চাচ্ছে না। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন ছিলেন তাদের একটা বিরাট অংশ যারা প্রো বিএনপি ছিলেন, বিএনপি তাদেরকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে নেওয়া, এটা জাস্ট বড় উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দক্ষিণ হস্ত, যাকে বলা হতো সরকারের মুখপাত্র, বিকল্প উজিরে আজম, জনাব শফিকুর রহমান, প্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে তিনি অতি সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। সেই পত্রিকার মালিক কি আপনারা জানেন? সেই পত্রিকার মালিক হলেন জনাব গোর্কি, আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এবং আনিস আহমেদ গোর্কি জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে তারেক রহমান সাহেবের যে কজন বন্ধু রয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন বন্ধু রয়েছেন, তার মধ্যে সবচেয়ে অভিজাত, ব্লু ব্লাড এবং সবচেয়ে ধনী যে মানুষটি, তিনি হলেন এই আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এই গোর্কির মালিকানাধীন পত্রিকাটি জনাব শফিক
তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আপনি দেখেন যেদিন থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে জনাব শফিক তিনি আগের মতো করেই, অর্থাৎ ইনুস জামানাতে যেভাবে কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতে তিনি কথা বলছেন। এর বাইরে অন্যান্য যারা আছেন, যারা অনেকটা প্রো বিএনপি ছিলেন অনেক আগের থেকেই, তারাও মোরাললেস কিন্তু বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। আমি কারো নাম বলে বড়ও করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জামাত এবং এনসিপি তাদের যে একেবারে দ্বিধাহীন সমর্থন ছিল, অন্ধের মতো তাদের বিশ্বাস ছিল, ঠিক সেই বিশ্বাসের মূল্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন জামাত এবং এনসিপি নিজেদেরকে বেকুব মনে করছে, অসহায় মনে করছে, দুর্বল মনে করছে। রাজনীতিতে যখন এরকম একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা ক্ষমতা পেয়েছে তাদের এক ধরনের হাহাকার, এবং যারা ক্ষমতা পেয়েছে তারা এখানে ৩টা ভাগে বিভক্ত করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এনসিপির যে সম্পর্ক, সেই সম্পর্কটি ভেঙে গেছে। ইউনূস সাহেবের যে লোকজন ছিল তাদের একটা বিরাট অংশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অন্য অংশটিকে বিএনপি আপন করে নিয়েছে। আর জামাতের মধ্যে একটা হতাশা, আতঙ্ক এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময়টিতে যখন শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে আসছি এবং ডিসেম্বর মাসে আসছি, তখন সঙ্গত কারণে যেহেতু এখানে আলটিমেটলি একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল এবং এই বিভেদটা আর জোড়া লাগানোর কোনো স্কোপ আগামীতে নেই। তো সেই অর্থে সরকার, বিএনপির যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে যমুনাতে বৈঠক করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আনাকুম জানাকুম সালাম আলাইকুম এরকম কথাবার্তা সেখানে হয়েছে। অনেকে গিয়ে অনেক বড় বড় দাবি দেওয়া পেশ করেছেন, অনেকে সরকারের মন্ত্রী এমপি হতে চেয়েছেন, আরও ইত্যাদি নানা কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হলো যারা গিয়েছিলেন আসলে তাদের মানে ওইরকম সাংগঠনিক ভিত্তি, পরিচিতি, সামাজিক যে কানেক্টিভিটি বা যাকে বলা হয় সুনাম সুখ্যাতি, বলতে গেলে একমাত্র মাহমুদুর রহমান মান্না ছাড়া অ্যাজ এ পার্সন ওখানে ওইরকম কেউ নেই যিনি কোনো একটা সচিবালয়ে টেলিফোন করবেন, বাংলাদেশে কোনো একটা ডিসিকে টেলিফোন করবেন, কোনো একটা জেলা শহরে একা একা যাবেন এবং সেখানে কেবলই মাত্র তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সম্মানিত হবেন, মর্যাদা পাবেন। কেউ তাদেরকে ভুয়া ভুয়া বলবে না, কেউ তাদেরকে অমুক চোর বলবে না, অমুক মানে তাদের এখন দেখেন যে এই সরকারের সাথে বন্ধুত্বের বেশে তাদের কাছাকাছি আছে বা কাছাকাছি বাইরে চলে গেছে, এরকম প্রায় সবারই এক একটা উপাধি আছে, বিভিন্ন রকম বাজে বাজে উপাধি আছে। তো সেই মানুষগুলো 0 0 0 একত্র করলে যেমন 0 হয়ে যায়, অথবা মাইনাস 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 যদি একত্র করেন তাহলে যেভাবে মাইনাসের সংখ্যাটা বাড়ে, তেমনি যমুনাতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যদি জনমত গঠন করা, রাজনৈতিক শক্তি গঠন করা, এই উদ্দেশ্যে যমুনার সেই বৈঠকটি হয়ে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে এখানে 0 0 0 হয়েছে অথবা মাইনাস 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 হয়েছে। অন্যদিকে জামাত যারা আছে তারা আসলে কি করছে এটা সরকার জানে না, আমরাও জানি না। বহু আগে একেবারে ঠিক 2024 সনের দিকে আমার কাছে মনে হয়েছিল যে আগামীতে যে রাজনৈতিক মিত্রতা হবে, সেই মিত্রতা হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের। আবার বিশ্বাস করেন এই কথাগুলো আমি এই ইউটিউবে বহুবার বলেছি। জামাতের সঙ্গে দিল্লির কানেকশন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন, এই কথাগুলো 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলেছি। আজকের দিনে এটার যে রূঢ় বাস্তবতা, এটা আমি না, স্বয়ং প্রধানমন্ত্রী বা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এইরকম যাকে বলা হয় কথা বলাবলি করছে। ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখন কি করবেন? অনেকে যেমন খুব স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবেন, এটা হবে এটা হবে এটা হবে, তারা সবাই গণহারে জেলে যাবেন। অথবা অনেকে চিন্তা ভাবনা করছেন শেখ হাসিনা যেদিন আসবেন সেই দিন আসলে তারেক রহমান সাহেব আসার পরে যেভাবে পরিস্থিতি সব কিছু তারেক রহমান সাহেবের নেতৃত্বে চলে গেছে,
নিয়ন্ত্রণে চলে গেছে, শেখ হাসিনা আসলেও একই পরিস্থিতি হবে। এটা আওয়ামী লীগের বিশাল শ্রেণী মনে করছে। আওয়ামী লীগের যারা একটু সমঝদার তারা চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে পালিয়ে থাকার চাইতে এখানে এসে আমরা যদি জেলখানাতে থাকি, দেশে রাজনীতি করি, তাহলে অন্তত মুখ রক্ষা হয়। শেখ হাসিনা হয়তো মনে করছেন যে আমি আর বাঁচবো কয়দিন, এই সময়টিতে আমি আমার দেশের মাটিতে থাকব, দেশের মাটিতে কবর রচিত হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে আসতে পারে। আবার অন্যদিকে তার যে জিদ, তার শরীরের যে অবস্থা এবং একই সঙ্গে তার যে অতীত ক্যারেক্টারিস্টিক্স, সেই দিক থেকে তার যে হুমকি, এই হুমকিটা যে ফেলে দিতে মানে সরকার যে ফেলে দিবে বা গণ্য করবে না, এটাও কিন্তু কোনো অবস্থাতেই যাকে বলা হয় মনে করার কোনো কারণ নেই। একেবারে সর্বশেষ যেটি, সেটি হলো দিল্লি। এখানে সরকারের সাথে কি খেলা খেলছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। যেমন দেখা গেল যে প্রথম দিকে একেবারে দিল্লি এগিয়ে এলেন তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করার জন্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সম্পর্কটা হলো না। তারপর চীন ভ্রমণের পরে সেই পরিস্থিতি একেবারে ইনুস জমানার মতো চলে গেল। আবার সাম্প্রতিক সময় দিল্লি আবার তারেক রহমান সাহেবকে সেপ্টেম্বর মাসে দিল্লি ভ্রমণের বিমস্টেক উপলক্ষে দিল্লি ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে অন্তত বাংলাদেশের যে বিষয় নিয়ে দিল্লি এবং ওয়াশিংটন যে একত্র হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে হাজারো বিরোধ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করছেন, এটা প্রায় নিশ্চিত। ২ নম্বর হলো যে দিল্লি এবং আমেরিকা বুঝে গেছে তাদের যে কৌশলগত যে বিষয়গুলো দরকার বাংলাদেশ থেকে, মূলত সে বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতেরও মাথা ব্যথা নেই। এর কারণ হলো তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের যে ব্যবসা বড় জোর কত 40 বিলিয়ন ডলারের ইয়ারলি ব্যবসা, নট মোর দ্যান দ্যাট। আমেরিকার সাথে আমাদের ব্যবসা বাইলেটারাল কত হবে, খুব অল্প, বড় জোর 20 বিলিয়ন ডলারের ব্যবসা। এর মধ্যে আমরা এক্সপোর্ট করি কত আর তারা ইম্পোর্ট করে খুব অল্প। তারা ইম্পোর্ট করে তারা এক্সপোর্ট করে খুব অল্প, আমরা এক্সপোর্ট করি অনেক বেশি। কিন্তু আমেরিকার ইকোনমির সাইজে এটা একটা পিনাটও না, সর্ষে দানা। তো কাজে এখানে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার চাইতে মিলিটারি অ্যাসপেক্ট এবং যেটাকে বলা হয় ভূ রাজনীতির যে গোলক ধাঁধা, কৌশলগত দিক, এটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনকে মোকাবেলা করার জন্য। এবং আমেরিকার যে ইন্দো প্যাসিফিক নীতি এবং একই সঙ্গে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট, একই সঙ্গে দিল্লির 7 সিস্টার এবং চীনকে মোকাবেলা, এই 3টি বিষয়ে তারা বুঝে গেছে যে কৌশলগতভাবে পার্টনার হিসেবে বিএনপি তাদের কাছে শক্তিশালী নাকি আওয়ামী লীগ তাদের কাছে গুরুত্বপূর্ণ শক্তিশালী পার্টনার। 2 নম্বর হলো যে তাদের স্বার্থ স্ট্রংলি রক্ষা করার ক্ষেত্রে শেখ হাসিনা সক্ষম না তারেক জিয়া সক্ষম। অন্যদিকে জঙ্গিবাদ দমন, যেটিকে আমরা ফান্ডামেন্টালিজম বলি, এই ব্যাপারে ভারতের আতঙ্ক চরমে, আমেরিকার আতঙ্ক চরমে। তো সেই ব্যাপারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আমেরিকা এবং দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্কটি কোনো অবস্থাতেই বর্তমান বিএনপির নেতৃত্ব স্পর্শ করতে পারবে না। তো সেই দিক থেকে ফাইনালি একবার সামনে টেনে, অর্থাৎ মাছ যেভাবে শিকার করে, আপনি মাছ বড়শি গিলে ফেলেছে, এখন একবার তাকে ছেড়ে দেন, একবার টানেন, এভাবে একটা সময় সে রক্তাক্ত হবে, দুর্বল হবে এবং পরবর্তীতে আপনি তাকে উঠিয়ে একদম সুন্দর করে ফ্রাই করে খেয়ে ফেলবেন। আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব উনি পদত্যাগ করার পর শুরুর কয়েকদিন আমরা বেশ শুনেছি, বেশ একটা জল্পনা কল্পনাও ছিল যে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, মানে বিএনপির রাষ্ট্রপতি কে হবেন। এটা নিয়ে প্রথম 2-3 দিন বেশ জল্পনা কল্পনা হলো, স্থায়ী কমিটির কেউ হবেন নাকি বাইরের থেকে কাউকে নিয়ে আসা হবে, অথবা দেশের বাইরের থেকে কাউকে নিয়ে আসা হবে, এমন আলোচনা শুনলাম। এই সব আলোচনায় কিন্তু আছে, মানে কোনো আলোচনায় বাতিল হয়ে যায়নি। কেউ কেউ বলছিল একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আনা যেতে পারে, কেউ কেউ এটাও বলছিলেন যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে করা যায় কিনা,
আবার এমনও শুনলাম, একটা পত্রিকায় দেখলাম বেশ তারা জোর সে বললো যে এমন একটা নাকি খুব জোর গুজব আছে এবং জোর আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা যায় কিনা। তো বোঝা গেল সবাই যার যার মতো করে একটা একটা করে ইস্যু পাবলিককে খাওয়াতে চাচ্ছে, গেলাতে চাচ্ছে, যে একে বানান, ওকে বানান, তাকে বানান, এরকম আর কি। তো হতে পারে এই সমস্ত প্রবণতা, এই সমস্ত প্রচেষ্টাকে আমি একদম উড়িয়ে দিই না, কিন্তু এক্ষেত্রে একটা মোটামুটি অবশেষে আমরা দেখলাম যে গত রাতে, মানে এই শনিবার রাতে একটা কনক্রিট ধারণা মতো পাওয়া গেল। সেই ধারণাটা কি, বিএনপির যে স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ যে কমিটি, সেই স্থায়ী কমিটি একটা মিটিং বসেছিল এবং মিটিংয়ে তারা ঠিক করেছেন যে কাকে রাষ্ট্রপতি বানানো যায়। সেই ঠিকটা কীভাবে, তারা একটা সিদ্ধান্তে আসছেন আর কি। রাষ্ট্রপতির নাম ঠিক করেন নাই, তারা একটা সিদ্ধান্তে আসছেন যে তারা কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি মনোনয়ন করবেন। কারণ মনোনয়নের প্রথমে ইলেকশনের ব্যাপার আছে, কাজে তবে যেহেতু বিএনপির নিজেরই 2/3 মেজরিটি আছে, কাজে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই যে তিনি নির্বাচিত হয়ে যাবেন। এটা আমরা আগেও দেখেছি, এটা 91 সাল থেকে আমরা এই প্রক্রিয়া দেখে আসছি। তো বিএনপির স্থায়ী কমিটি কী সিদ্ধান্ত নিল, এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং আমার বিবেচনায় সবচেয়ে, মানে আমি এটাকে ফানি বলবো নাকি ভয়ঙ্কর বলবো আমি জানি না, আমার জন্য সবচেয়ে আপত্তিকর একটা সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি বরং আপনাদের পড়ে শোনাই। দৈনিক প্রথম আলোর এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক শিরোনামটা এমন ছিল যে রাষ্ট্রপতির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি, এগুলো শিরোনাম। আর যদি আমি প্রথম লাইনটা পড়ি, প্রথম বাক্যটা আপনারা শুনুন, দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করেছে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। তাহলে দাঁড়ালোটা কি, দাঁড়ালো হলো সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, তারা মিটিং করেছেন এবং সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনা হয়ে তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই সিদ্ধান্ত হলো যে জনাব তারেক রহমান দলের যিনি চেয়ারম্যান এবং একই সঙ্গে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক করবেন যে কাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যায়। আমি আগে বলেছি বিএনপি যাকেই মনোনয়ন দিবেন তিনি হবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে হবেন না হবেন এই দায়িত্বটা দেওয়া হলো কাকে, একজন ব্যক্তিকে। আমরা এই জিনিস আগেও দেখেছি, এটাও তাও একটু তারা ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছে, যে তারা একটা মিটিং করেছে, মিটিং করে একজনকে দায়িত্ব দিয়েছে। শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হলেন তখন কিন্তু কেউ জানতো না কী হবে, মানে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি আবার এদের সঙ্গে মিটিং করার কোনো প্রয়োজন মনে করেন নাই। উনি একা নিজের কাছে গোপন রেখেছেন, রেখে উনি শেষ মুহূর্তে ঘোষণা করেছেন অমুক হবে রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতি একটা নির্দলীয় পদ, কিন্তু মাথায় রাখবেন এটা একটা নির্দলীয় পদ, এবং এই নির্দলীয় ব্যক্তিটি কে হবেন সেটা নির্ভর করছে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর। সেই ব্যক্তিটা কে, তারেক রহমান, সেই ব্যক্তিটা কি খালেদা জিয়া, সেই ব্যক্তিটা কি শেখ হাসিনা, সেই ব্যক্তিটা কে, এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, এর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু বিষয়টা হলো একজন ব্যক্তি, তিনি হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেবেন, কিন্তু একজন ব্যক্তি। এই যে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর কিছু একটা হয়ে যায়, কিছু একটা বাধাগ্রস্ত হয়, অথবা কিছু একটা সিদ্ধান্ত হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, এটাই হলো গণতন্ত্রের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর বিষয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক পুরনো একটা ঘটনা। আমি যখন একটা দৈনিক পত্রিকার চাকরি করতাম, দৈনিক আমার দেশ পত্রিকার সময় চাকরি করতাম, সে সময় আমি জাতীয় পার্টির একজন বড় নেতা মিস্টার জিএম কাদের, যিনি চেয়ারম্যান, আমি জিএম কাদের একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম। তো লোকটাকে আমার পছন্দ করি পার্সোনালি, যে উনি বেশ লজিক্যাল লোক, কথাবার্তা ভালো বলেন। তো ওনাকে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমি বললাম যে আপনারা তো গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আপনার যিনি চেয়ারম্যান আছেন,
তখন এরশাদ ছিলেন চেয়ারম্যান। তো উনি একা সিদ্ধান্ত নেন কে থাকবেন কে থাকবেন না, কে মহাসচিব হবেন কে মহাসচিব হবেন না, কে কাকে বহিষ্কার করা হবে কাকে বহিষ্কার করা হবে না, উনি একাই সিদ্ধান্ত দেন। এবং এই জিনিসটা আপনাদের দলের গঠনতন্ত্রের মধ্যেও আছে। তো গঠনতন্ত্র যদি এমনভাবে হয় যে একজন ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত দিবেন যে কী হবে কি না হবে, কাকে বাদ দেওয়া হবে কাকে রাখা হবে, কাকে কি পদ দেওয়া হবে, তাহলে এটা কি গণতন্ত্র হলো? ওনার জবাবটা ছিল তখন এরকম, উনি বলেছিলেন আমরা দলের সবাই মিলে ওনাকে যদি দায়িত্বটা দিই তাহলে এটাই তো গণতন্ত্র। তো আমি জীবনে এরকম হাস্যকর যুক্তি আর খুব কম শুনিনি, যে আমরা দলের সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছি, অতএব উনি একা যেটা করবেন সেটাই গণতন্ত্র। তো আমরা এখন সেরকম গণতন্ত্র দেখছি যে পুরো স্থায়ী কমিটি মিলে তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে আপনি বলেন কি হবে, যে হবে সেটাই হবে, এটাই গণতন্ত্র। এমনও হতো, এই জিনিসটা বাড়তে বাড়তে কেমন হয় আমি বলি। যেমন আগে আমরা দেখেছি শেখ হাসিনারা বলে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কে হবে, এই দায়িত্বটাও দেওয়া হতো শেখ হাসিনাকে। অথচ ছাত্রলীগ কিন্তু শেখ হাসিনার কেউ না, শেখ হাসিনার পার্টির কোনো অঙ্গ সংগঠন না। শেখ হাসিনা ছিলেন সভানেত্রী, ছিলেন আওয়ামী লীগের, ছাত্রলীগ আলাদা একটা সংগঠন। সেই সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট কে হবে সেটা আওয়ামী লীগের যিনি সভানেত্রী তিনি নির্ধারণ করতেন। যুবলীগের কে হবে এটা উনি নির্ধারণ করতেন। স্বেচ্ছাসেবক লীগের কে হবে প্রেসিডেন্ট সেক্রেটারি এটা উনি নির্ধারণ করতেন। এবং আমার ধারণা আগামীতে বিএনপিতে ওই একই প্র্যাকটিস থাকবে, যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কে হবে এটা তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, যুব দলের সভাপতি সেক্রেটারি সাহেব কে হবে তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি কে হবে ওটাও তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, এবং দেশের প্রেসিডেন্ট কে হবে না হবে সেটাও তারেক রহমান সাহেবই নির্ধারণ করবেন। আমার প্রশ্ন, তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমি সব নির্ধারণ করব? উনি বলেছেন? আমার ধারণা বলেননি। বাকি যারা আছে সবাই তার উপরে চাপিয়ে দিয়েছে, এটা এক ধরনের মোসাহেবি। এই লোকগুলি এত বড় বড় হয়েছেন, এত বড় সিনিয়র লিডার, এত বড় বড় মন্ত্রী, তারা ওনারা একটা দল চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, ওনারা সবাই মিলে, আমি নিশ্চিত ওনারা সবাই মিলে ওনার উপর চাপিয়ে দিয়েছেন। এবং এই চাপিয়ে দেওয়ার মাধ্যমে ওনার কাছে দেখাতে চেয়েছেন যে দেখেন আমরা আপনার কতটা অনুগত, আমরা কিছুই বুঝি না, আমরা নাবালক, আমরা কিচ্ছু বুঝি না, আপনি যা বলবেন সে এটাই হবে। এই যে এটাকে আমি আনুগত্য বলবো না, কিন্তু এই যে একজন লোককে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া, এর মাধ্যমে ওনারা তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন। কেবল তাই নয়, যদি এই নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়, ধরেন এমন একজন লোককে নির্বাচন করা হলো যাকে নিয়ে প্রচুর দেশ জুড়ে বিতর্ক হলো, সেই বিতর্কের দায়ও কিন্তু তারেক রহমান সাহেবকে বহন করতে হবে। কেন উনি এটা করতে যাবেন? কেন ওনার উপর চাপিয়ে দেওয়া হলো? হয়তো উনি ভদ্রলোক কিছু না করতে পারেন নাই, অথবা উনি কেন উনি এটা এনজয় করেছেন আমি জানি না। যদি এনজয় করে থাকেন তাহলে ওনার জন্য আমার দুঃখ হলো। এই জায়গাটাতেই সমস্যা। ধরেন এখন এনজয় করছেন, হয়তো ভালো করছেন, এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এক পর্যায়ে উনি নিজেই সব সিদ্ধান্ত নিজের থেকে দিবেন, তখন আর স্থায়ী কমিটিকে মিটিং করে দীর্ঘ আলোচনা করে ওনাকে দিতে হবে না, উনি নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। ঠিক আছে, আমি বলবো আপনারা সবাই চুপ করে থাকেন। যখন এইভাবে কি কেমন নামাজকে এই চিন্তাটা আসবে, তখন উনি হয়তো ভাববেন আরে আমি তো পারি, আমি তো আগেও করেছি, এই যে আমি সব পারি, এই যে আমি সব ঠিক করি, আমার করা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, এই যে চিন্তাটা, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো একজন মানুষকে স্বৈরাচারী করে তোলে। আমি মনে করি এখনও যেন তেমন কিছু না, ছোট ঘটনা, কিন্তু আমার বিবেচনায় এই স্থায়ী কমিটি তারেক রহমান সাহেবকে সেদিকেই ঠেলছেন, আমাদের প্রধানমন্ত্রীকে সেদিকেই ঠেলছেন যে আপনি স্বৈরাচারী হন, আপনি সব বুঝেন। ভাই, মানুষ তো আমরা সবাই, এবং এর মাধ্যমে ওনাকে তারা বিপদেও ফেলছেন যে সমস্ত সমালোচনা আপনি গ্রহণ করেন, আমরা কিছু জানি না। এবং যখন যে লোকটা হবে, এবং এখানে আরেকটা লোভও কাজ করতে পারে বলে আমার ধারণা, লোভটা কি সেটাও বলে রাখি। এই যে স্থায়ী কমিটি, অনেকে বলা বলি করছেন যে স্থায়ী কমিটি থেকে হয়তো কাউকে প্রেসিডেন্ট নমিনেট করা হতে পারে।
তো স্থায়ী কমিটিতে যারা আছে আমার ধারণা সবাই নিজের থেকে একটু লোভ অনুভব করছেন, যদি আমার নাম বলে, যদি আমার নাম বলে, তো আমি যদি এখানে কিছু একটা বলাবলি করি কাকে নিতে হবে, আমি তো নিজের কথা বলতে পারবো না। কাজে এই দায়িত্বটা আমরা ওনাকে দিয়ে দিই। সমস্যা তো ছিল না, আপনারা গোপন ভোটের মাধ্যমে করতে পারতেন। গোপন ভোট করতেন যে আপনি ভাই কাকে পছন্দ করেন, প্রত্যেকটা স্থায়ী কমিটির সদস্যকে বলতে পারতেন যে ভাই আপনারা এক কাজ করেন, আপনারা 5 জনকে একটা নাম দেন। এই 5 জনের কোনো প্রার্থী হয় নাই, কেউ নাম জানেন, আপনার মনের থেকে আপনি যে 5 জনকে আপনার পছন্দ হয়, মনে মনে যার কথা ভাবছেন, হয়তো এই কথাটা কেউ ভাবে নাই, হয়তো আপনি আপনার কথাও ভাবছেন, কোনো সমস্যা নাই, আপনি 5 জন লোকের একটা তালিকা দেন, সিরিয়ালে দেন, যাকে 1 নম্বরে চান, 2 নম্বরে চান, 1 2 3 করে 5 জন নেন, সবার কাছ থেকে নেন না 5 জনকে সিরিয়াল। গোপন ভোটে একটু খুলেন, ওখানে তো আমরা বুঝতে পারবেন সবাই মিলে কি চায়। কিন্তু সেই রিস্কেও কেউ যায় নাই। এখানে একসঙ্গে অনেকগুলি বিষয় কাজ করেছে। প্রথমত লোভ, দ্বিতীয়ত মোসাহেবি, এবং তৃতীয়ত দায়টা একজন লোকের উপর চাপানোর মানসিকতা।